কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, লাস্ট ক্লাস অনেকে করছিলেন, অনেকে করতে পারেন না, ঠিক না? অনেকে আসেন না দেখলাম। অ্যাসাইনমেন্ট বা যে টাস্কগুলো দিয়েছিলাম সবাই করছিলেন? আপনি দেন না? আচ্ছা, ওইটা আপনি দিয়ে দিন আজকে ক্লাস শেষে বা দু এক মিনিট দিয়ে দিন। আচ্ছা, অপটিক্যাল কমিউনিকেশনের প্রথম ক্লাস আমরা শেষ করছিলাম কই? এরিয়া অফ অ্যাপ্লিকেশনস মেবি, ঠিক না? এরিয়া অফ অ্যাপ্লিকেশনস। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাক করি। লাস্ট ক্লাসে আমি শেষ করেছিলাম কোথা থেকে, যে এই অপটিক্যাল কমিউনিকেশনের প্র্যাকটিক্যাল লাইফের অ্যাপ্লিকেশনগুলো কই আমরা প্র্যাকটিক্যাল লাইফে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তাই তো? সেই ক্ষেত্রে কি কি নাম বলছিলাম? যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্রডলি ইউজ হচ্ছে আপনার অপটিক্যাল কমিউনিকেশন, তারপর লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, কেবল টিভির ক্ষেত্রে, তারপর আমরা যে সিসিটিভি ক্যামেরা দেখতেছি না, এই ক্যামেরার ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হচ্ছে, ঠিক না? এই ক্ষেত্রে আরো অনেক ইউজেস আছে, সেগুলো দেখবো। আচ্ছা, তারপরে চলে গেছিলাম কোথায়? আমরা অপটিক্যাল ফাইবারে চলে গেছিলাম। এবার হচ্ছে ফাইবারের ফিজিক্যাল এক্সিস্ট, মানে ফিজিক্যালি ফাইবার অপটিক্যাল ফাইবারটা দেখতে কেমন তার একটা আইডিয়া দেখছিলাম আমরা, যে অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবারে কি কি থাকে, ঠিক না? এটা আমরা দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার তিনটা জিনিস নিয়ে তৈরি হয়, মেইনলি তিনটা জিনিসের সমন্বয়ে হচ্ছে অপটিক্যাল ফাইবারটা গঠিত হয়। সে কি কি মনে আছে? একটু ফিডব্যাক করি, কেমন ড্র করছিলাম, ঠিক না? ঠিক কি না? মাঝখানটা কি বলছিলাম মনে আছে? এইটা কি? তিনটা জিনিস, অপটিক্যাল ফাইবার তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? মাঝখানটাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে কোর, এটা কোর, এটা ক্লাডিং, তারপর এটা হচ্ছে বাফার জ্যাকেট, বাফার জ্যাকেট, বাফার জ্যাকেট, বা আপনাকে এটা বলতে পারেন জাম্পার বলতে পারেন, যেটা বলে কোর ক্লাডিং জাম্পার, ঠিক আছে? এই তিনটা জিনিসের সমন্বয় গঠিত হয়, ঠিক না? বাফার কোটিং, যেটা বলে বাফার কোটিং বা বাফার জ্যাকেট, ঠিক তো? আচ্ছা আচ্ছা, এটাকে আমি এভাবে দেখাতে পারি যে তিনটে জিনিসের সমন্বয়ে গঠিত, সেই তিনটা কি কি? যেটা হচ্ছে ফাইবার কোর, এই জিনিসটা হচ্ছে আপনার গ্লাস কিংবা প্লাস্টিকের যে একেবারে পিওর ফাইবার যেটাকে বলে, যে কি বলবো এটাকে, যে এটা হচ্ছে এটা কোর, যেটাকে যে কোরটাকে কিনা এই যে ক্লাডিংটা বলতেছি, এইটাকে মুড়ে রাখে অ্যাকচুয়ালি, ঠিক না? এটাকেও শেল্টার দেয়। এই মেইন কোরটাকে শেল্টার দেওয়ার কাজ, প্রথম কাজ হচ্ছে আপনার গ্লাস বা প্লাস্টিকের যে ক্লাডিংটা থাকে সেইটা। তারপরে ওভারঅল যে ক্লাডিং এবং কোর, এই দুইটা জিনিস থাকে, এই দুইটা জিনিসকে ফুললি জ্যাকেট, মানে এটা বুলেট প্রুফের মতো যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা দিয়ে এটাকে আপনার সেভ করা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, যেটা বলি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা কিনা যে এই যে কোডটা থাকতেছে, ফাইবার কোডটা নরমালি 8 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। তারপরে যে ক্লাডিংটা থাকতেছে সেটা 125 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। তারপরে যে বাফার জ্যাকেটটা থাকতেছে, এটা একটা দুইটা অংশ বিভক্ত, যে বাফারটা থাকতেছে এটা 250 মাইক্রোমিটারের মতো, আর জ্যাকেটটা থাকে 400 মাইক্রোমিটারের মতো। এখানে যে বাফার জ্যাকেট থাকবে, বাফারটা থাকবে হচ্ছে 250 মাইক্রোমিটারের মতো, আর যে বাইরের জ্যাকেটটা থাকবে এটা 400 মাইক্রোমিটারের মতো, ঠিক আছে? এটা থাকতেছে, ক্লিয়ার? এখন আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার ইউজ করলে আমাদের অ্যাডভান্টেজেস গুলো কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। আমি বলছিলাম যে প্রত্যেকটা টেকনোলজির একটা অ্যাডভান্টেজেস সাইড থাকবে, একটা ডিসঅ্যাডভান্টেজ সাইড থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই যেমন তার ভালো কিছু দিক থাকে, খারাপ কিছু দিক থাকে। তো আমরা সেই জিনিসটা দেখবো যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের বা অপটিক্যাল ফাইবারের যে অ্যাডভান্টেজ গুলো কি কি, ঠিক আছে? যেমন এটা কি মাস হ্যাভ ব্যান্ডউইথ, এটা অনেক বেশি ব্যান্ডউইথ দেয়। তারপর ইমিউনিটি টু নয়েজ, হ্যাঁ, তারপর সেফটি, হাই সিকিউরিটি,
এই জিনিসগুলো আমরা তাহলে লিখে ফেলি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করি। আচ্ছা, আমার ক্লাসরুমগুলোতে একটু টিভি ফ্যাসিলিটিস না থাকায় সমস্যা হচ্ছে, আমি স্লাইডে শেয়ার করতে পারতেছি না, সবগুলো হাতে লিখে পড়ানো লাগতেছে। আচ্ছা, আমি লিখে দিই পয়েন্টগুলো, আপনারা লিখে নেন। মাস হায়ার ভ্যালু, mass higher value কি বললাম? mass higher value, thousands of channel can be used multiplexed together over one fiber, তার মানে একটা ফাইবারের ভিতরে অনেকগুলো থাউজেন্ড অফ চ্যানেল আমরা এখানে মডুলেট করতে পারি, মাল্টিপ্লেক্স করতে পারি, ঠিক না? তাহলে মাল্টিপ্লেক্স টুগেদার ইন ওয়ান ফাইবার, মানে একটা ফাইবারের ভিতর দিয়ে অনেকগুলো চ্যানেলকে আমরা মাল্টিপ্লেক্স করতে পারি। তারপরে ইমিউনিটি টু নয়েজ, ইমিউনিটি টু ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেগুলো থাকে ইএমআই বলে, সেটাকে আমরা ইমিউন করতে পারতেছি। তারপর সেফটির ক্ষেত্রে সেটা লিখে দিই, ইমিউনিটি টু নয়েজ। তারপর একটা কি থাকতেছে বলেন? সেফটি, ঠিক না? ঠিক না? এটা আছে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করতেছি না, মেকিং ইট সেফ ইন এনভায়রনমেন্টস লাইক এ গ্যাস পাইপলাইন, ঠিক না? এটা একটা গ্যাস পাইপলাইনের মতো একটা পাইপলাইনের ভিতর দিয়ে কিন্তু আমি জিনিসটা ট্রান্সমিট করতেছি, দ্যাটস এটা সেফটিটা তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা পয়েন্ট কি বলতে পারি? এটাকে বলতে পারি সেফটি। সেফটি আর হাই সিকিউরিটি যেটা বলেন, একবার লিখে সেফটি এন্ড হাই সিকিউরিটি, সেফটি আর হাই সিকিউরিটি, ঠিক আছে? তারপরে এটা লসটা অনেক কম হয়, আরো একটা পয়েন্ট আছে, এটা লসটা অনেক কম হয়, দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট লেস লস, এটা লসটা অনেক কম হয়। যেমন এখানে repeaters can be spaced 75 miles apart, fiber can be made to have only 0.2 dB per kilometer of attenuation, ঠিক আছে? তার মানে এখানে লসের পরিমাণ খুবই কম, 0.2 dB per kilometer, ঠিক আছে? আচ্ছা, তারপরে রিলায়েবিলিটিটা অনেক ভালো। আরো একটা পয়েন্ট লিখতে পারি, আচ্ছা আমি এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? একবারে সবগুলো পয়েন্ট লিখে দিই। তারপরে কি বললাম? রিলায়েবিলিটিটা, ঠিক না? তারপরে সাইজের দিক থেকেও এটা কিন্তু লাইটার এন্ড মোর কম্প্যাক্ট দ্যান দ্য কপার, কপার ওয়্যারের থেকে কিন্তু এটা অনেক পাতলা, মানে অল্প জায়গা নেয় এবং খুবই লাইটার, ঠিক আছে না? তারপর ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার, যেটা আপনারা দেখছেন, হাতে নিয়ে দেখছেন, অপটিক্যাল ফাইবার কিন্তু ফিজিক্যালি অনেক ফ্লেক্সিবল। ফিজিক্যালি ফ্লেক্সিবল কেমন আমি একটু দেখাই, যেমন কপার ওয়্যার থেকে আমার হাতে যে ওয়্যারটা দেখতেছেন, ঠিক না? এই ওয়্যারটা কিন্তু অনেক ফ্লেক্সিবল না, এখানে যদি আমি একটা পুরো দেখে একটা কপার ওয়্যার নিতাম, সেটা কিন্তু এতটা ফ্লেক্সিবল হতো না, ঠিক না? তার মানে বলতে এটা ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এখন এই অপটিক্যাল ফাইবারের কিছু ড্রব্যাকস দেখি, যে এই জিনিসের ভালো দিকগুলো দেখলাম, যে এই সুবিধার কারণে আমরা ইউজ করব, ঠিক আছে? এখন অপটিক্যাল ফাইবারের ড্রব্যাকসগুলো, অপটিক্যাল ফাইবারের কিছু ড্রব্যাকস অবশ্যই আছে। আগের দিন বলছিলাম মনে হয়, সেটা কিন্তু খুব কস্ট ইফেক্টিভ ইনস্টলেশনের ক্ষেত্রে। যে তাহলে কি দেখি, দ্য ড্রব্যাকস অফ অপটিক্যাল কমিউনিকেশন, দ্য কস্ট অফ ইন্টারফেসিং ইকুইপমেন্টস নেসেসারি টু কনভার্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল টু অপটিক্যাল সিগন্যাল, রাইট? প্রথমটা কি বললাম? যে কস্ট অফ ইন্টারফেসিং ইকুইপমেন্টস নেসেসারি টু কনভার্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল টু অপটিক্যাল সিগন্যাল, তার মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করার কস্টটা খুব বেশি, কিসের জন্য? এই অপটিক্যাল কমিউনিকেশনের জন্য। আচ্ছা, তারপরে এক্সপেন্সিভ ওভার শর্ট ডিসটেন্স, তার মানে আমি আগের দিন বলছিলাম না, আগের লাস্ট ক্লাসে, যে এইটাকে লং ডিসটেন্সে কমিউনিকেশন করার জন্য খুবই ভালো, হ্যাঁ? আমি ক্যালকুলেশন করলে আমার কস্ট যেটা ব্যালেন্স হয়ে যায়, কিন্তু আমি যদি শর্ট ডিসটেন্সে, লাইক এই বিল্ডিংয়ের আমি উপর 2 তলা থেকে 3 তলা পর্যন্ত এইটুকু কমিউনিকেশনের জন্য, বা 3 তলা থেকে 5 তলা পর্যন্ত এই শর্ট ডিসটেন্সে কমিউনিকেশনের জন্য আমি যদি অপটিক্যাল ফাইবার ইউজ করতে চাই, যে কোর লাইনে, তাহলে সেটা আমার জন্য খুব বেশি কস্ট ইফেক্টিভ হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোয়েক্সিবল কেবল বা কপার ওয়্যার যেটাই বলেন, যে সেইটার ক্ষেত্রে মনে করেন আমাকে বললেন যে স্যার আপনি একটু ইনস্টল করে দিন, আমি কিন্তু সহজেই ইজিলি আপনাকে ইনস্টল করে দিতে পারবো, ঠিক না? আমার হাইলি এক্সপিরিয়েন্স থাকার দরকার নাই, খুব বেশি এক্সপিরিয়েন্স হওয়ার দরকার নেই।
নরমালি বাসা বাড়িতে তার জয়েন করতে কিন্তু আপনার যে কেউ বললেই পারবেন, ঠিক না? এটার জন্য আলাদাভাবে আপনার কোনো স্কিল পার্সন হওয়ার দরকার নেই। কিন্তু অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অপটিক্যাল ফাইবারের কানেকশন দিতে গেলে আপনার অবশ্যই হাইলি স্কিল পার্সন হতে হবে। যে ইনস্টল করবে তাকে অবশ্যই হাইলি স্কিল দিতে হবে। সেটা বলছে যে রিকোয়ার্স হাইলি স্কিল ইনস্টলার্স, ঠিক আছে? তারপরে এটা সবচেয়ে বড় মানে বেশি সমস্যা যেটা এইটার ক্ষেত্রে যে কোনো ওয়্যারের ক্ষেত্রে আমরা কিন্তু এডিশনাল নোড ইউজ করতে পারি। এই জায়গা থেকে এদিকে তার, এদিকে তার, এদিকে তার, এদিকে তার, এখান থেকে এদিকে, 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 যে কোনো জায়গায় আমি যে কোনো মুহূর্তে নোড ইউজ করতে পারছি। কিন্তু অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাডিং অ্যাডিশনাল নোডস ইজ ডিফিকাল্ট। তার মানে এই অপটিক্যাল কমিউনিকেশনে অ্যাডিশনাল নোড ইউজ করতে গেলে সেটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে মেইন ড্রব্যাক। বুঝা গেল? ড্রব্যাকস। এখন আমরা চলে যাই নেক্সট। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা হচ্ছে রে অপটিক্স থিওরি। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে রে অপটিক্স থিওরি। রে অপটিক্স থিওরির ভিতরে প্রথমত আমরা দেখব হচ্ছে ফিজিক্স অফ লাইট। লাইটের ফিজিক্সটা কি বলে আমাদেরকে, হ্যাঁ? আমরা তো সবাই মোটামুটি লাইটটা চিনি, ঠিক না? লাইট প্রপার্টিজ নিয়ে কাজ করি বা লাইট প্রপার্টিজ, লাইটটা দেখি, লাইটটা ভিজিবল। কিন্তু অ্যাকচুয়ালি লাইটের ব্যাকএন্ডে যে ফিজিক্সটা কাজ করে সেটা আমরা একটু দেখি এবং সেটাকে কিভাবে আমরা অপটিক্যাল কমিউনিকেশনের সাথে রিলেট করতে পারি, ঠিক আছে? সবারই কম বেশি ধারণা আছে আশা করি, আছে না? আচ্ছা, কেউ বলতে পারেন আলো কি বাঁকা চলে না সোজা পথে চলে? এক্স্যাক্টলি, গোস টু দ্য স্ট্রেট লাইন, তাই না? আচ্ছা, আলোর বেগ বলতে পারবেন কেউ? মনে আছে কারো? কত সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন সেটা দেখব যে লাইটের ফিজিক্সটা, ফিজিক্স অফ লাইট। তো সেই ক্ষেত্রে প্রথমত যেটা চলে আসে সে ফোটনস। আচ্ছা, ফোটনসটা কি জিনিস আর লাইটটা কি জিনিস, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হই, ঠিক না? যে অ্যাকচুয়ালি ফোটনটা কি আর লাইটটা কি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি বলি যে লাইট, ঠিক আছে, আমরা সোজা পথে চলে বললাম যে লাইট টর্চ লাইটের লাইট করলে সোজা পথে চলে। কিন্তু এই লাইট কিন্তু ফোটনসের মতো ট্রাভেল করতে পারে না, ঠিক আছে? ফোটনসটা কিন্তু ট্রাভেল করতে পারে। আর অ্যাকচুয়ালি ফোটনসটাও কি এটা আমার বুঝতে হবে যে লাইটের ফোটনসটা কি। এটা হচ্ছে যে একটা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এটা হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু দেখি। লাইট ফোটনস হচ্ছে লাইট পার্টিকলস, এটা হচ্ছে লাইট পার্টিকলস। এটাকে আমরা বলতে পারি ফোটনস হচ্ছে লাইট পার্টিকল, লাইট পার্টিকল, ঠিক আছে? লাইট পার্টিকল। আচ্ছা, আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাবো না, তার মানে প্ল্যাঙ্কস ল আছে, প্ল্যাঙ্কস ল থেকে আমরা একটু দেখাবো। আচ্ছা, তার আগে ডায়াগ্রাম দেখে আমি কি লিখছি যে লাইট রিপ্রেজেন্টেড বাই এ tiny bundles of energy following the straight line path along the rays, ঠিক আছে? কি বললো যে একটা আলো বা একটা আলোক রশ্মি একটা স্ট্রেট লাইনে চলবে এবং সেইখান থেকে একটা কি বলছে একটা টিনি বান্ডেল অফ এনার্জি, খুব ক্ষুদ্র একটা এনার্জি, একটা অ্যামাউন্ট অফ এনার্জি, সেটাকে হচ্ছে আমরা বলতেছি ফোটনস, ঠিক আছে? যে কিছু সংখ্যক লাইট একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট লাইনে চলবে এবং সেই লাইনের ওইখান থেকে একটা নির্দিষ্ট টিনি বান্ডেলস অফ এনার্জিটাই হচ্ছে এই ফোটনস, যেটা আমার লাইট রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্ল্যাঙ্কসের লটা মনে আছে কারো? প্ল্যাঙ্কসের লটা কি মনে আছে? বলতে পারবেন? কারো মনে নাই না? এটা মনে আছে? এটা থেকে আমি একটু এই যে লাইট পার্টিকলস বা আপনার ফোটনস এটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? মনে পড়ে কোনটা কি? আচ্ছা, আমি একটু ড্র করে দেখাই, ঠিক আছে? খেয়াল করি যে আমরা যেটা বলবো যে আমরা লাইটটা নিয়ে কাজ করতেছি, তাই না? তার লাইটটাকে আমরা বলতেছি কি ফোটন, আর লাইটটা কি করতেছে একটা ওয়েভের মতো কিন্তু ট্রাভেল করতেছে, তাই তো? এরকম একটা ওয়েভের মতো লাইটটা ট্রাভেল করতেছে, তো সেটাকে আমরা একটা পার্টিকেলও বলতেছি, আর এরকম একটা ওয়েভের মতো করে ও ওর একটা ক্যারেক্টারিস্টিক্স ও ক্যারি করতেছে। এবার হচ্ছে লাইটটাকে ফোটন বলতেছে। এই ফোটন
বা লাইট যেটাকে বলি, এটার যে এনার্জিটা সেটাকে আইনস্টাইন কিভাবে ডিফাইন করেছিল যে E photon equal to h f, whereas f equal to frequency, আর সেই ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভটা আসছে আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একটা ভ্যালু ছিল কত মনে আছে? 6.625 ইনটু 10 টু দি কত 6.625 ইনটু 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার -34 জুল পার সেকেন্ড, ঠিক না? এটা হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে এনার্জিটা হচ্ছে কোয়ান্টাইজড হয়ে একটা স্পেকট্রাল লাইনস আসছে। সেই স্পেকট্রাল লাইনসটাই আমরা দেখি যে সেইখান থেকে আমরা আসলে ভিজিবল রে, আল্ট্রাভায়োলেট রে এইগুলো দেখতে পাই, ঠিক আছে? আমি একটা দেখি আপনাদের শর্ট অ্যানিমেশন দিয়ে দেখানো যায় কিনা, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা, এই রেডিয়েশনটার এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্পেকট্রাল লাইনটা কোনটা, গামা রে, এক্স রে, হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রে, মাইক্রোওয়েভ রে, রেডিয়েশনটা আমরা দেখতে, রেডিও ওয়েভটা কোনটা দেখতে পাচ্ছি, ঠিক না? ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাও দেখা যাচ্ছে এখান থেকে, ওয়েভলেন্থ, ঠিক আছে? এখান থেকে আমরা স্পেকট্রাল লাইনের সেই লেন্থগুলো পাবো। প্রত্যেকটা রে কিন্তু এখানে আছে, দেখেন। দেখা যায় এই কালারটা আমরা সব জায়গায় দেখেন, গ্রাফিক্সে কাজ করার সময় কিন্তু অনেকে দেখতে পান, এখান থেকে কালার কম্বাইন করেন, ঠিক না? মোবাইলে ফটো এডিটের ক্ষেত্রে কিন্তু এই কালারের কম্বিনেশনগুলো পাওয়া যায়। অরবিট দিয়ে দেখাই দিছে, অবজরভেশন, ইমিশন। একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যদি করি অ্যানিমেশন দিয়ে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি, ঠিক না? দেখেন, ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি বাড়ায় কমায় কিন্তু আমি ইলেকট্রনের আদান প্রদানটা দেখতে পাবো। দেখেন, লাইটের ইন্টেন্সিটি কমায় দিলেও কিন্তু ঠিক আছে না? বিভিন্ন ধরনের কালার দিয়ে দেখতে পারবো, কালার চেঞ্জ করে আমরা দেখতে পারবো। আচ্ছা, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা সবাই নিজেরা বাসায় বসে প্র্যাকটিক্যাল করে করে দেখতে পারবেন, ঠিক আছে? এই লিঙ্কটা আমি দিয়ে দিব, ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব না। ওকে গাইস, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। লাইট বা ফোটন সম্পর্কে আইডিয়া পেলাম, এখন আমরা চলে যাব রিফ্র্যাক্টিভ ইনডেক্স। টার্মটার সাথে অনেকেই পরিচিত আছেন হয়তো, ঠিক না? রিফ্র্যাক্টিভ ইনডেক্স, রাইট? আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি? আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এ ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স আরআই বলতে পারেন এটাকে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এ ম্যাটেরিয়াল ইজ দ্য ratio of the speed of the light in vacuum or free space over the speed of light in the materials, ঠিক আছে? একটা ম্যাটেরিয়ালস এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি মেজার করতে চান তো সেটা হবে হচ্ছে আপনার রেশিও the speed of light in the vacuum, একটা ভ্যাকুয়ামের ক্ষেত্রে স্পিড অফ লাইট অথবা ফ্রি স্পেসে স্পিড অফ লাইট ওভার দ্য স্পিড অফ লাইট ইন এ ম্যাটেরিয়ালস। ওই যে ম্যাটেরিয়ালসটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করবো সেটার ভিতরে তার স্পিড অফ লাইটটা কত, এটা রেশিওটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ইটা দিয়ে, ইটা ইকুয়াল টু স্পিড অফ লাইট, এটা হচ্ছে ফ্রি স্পেস, ঠিক আছে? আর স্পিড অফ লাইট ইন ম্যাটেরিয়ালস, রাইট? কি বললাম যে ইটাটাকে আমরা এক্সপ্রেস করব হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস আর স্পিড অফ লাইট ইন ম্যাটেরিয়াল, ঠিক আছে? আচ্ছা, ফ্রি স্পেসে আলোর স্পিডটা কত সবাই জানি না আমরা? কত? 3 ×
10 to the power 8 মিটার পার সেকেন্ড, এটাই তো। আচ্ছা এটা অ্যাকচুয়ালি এমন না, 2.998 মেবি এত ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এক্স্যাক্টলি 3 না, প্রায় নিয়ার অ্যাবাউট 3, 2.998, দ্যাটস ইট ইজ কল্ড 3, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এই ইটাটা কিন্তু ইউনিটলেস, এটা মাথায় রাখবেন সবাই, এটা হচ্ছে ইউনিটলেস, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হচ্ছে এটা দুটো রেশিও, এটা হচ্ছে ইউনিটলেস। আর the value of refractive index, refractive index এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আইদার পজিটিভ অর নেগেটিভ, যে কোনটাই হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি কি মেজার করে? অ্যাকচুয়ালি ইট মেজার্স হাউ ফাস্ট লাইট প্রপাগেটস থ্রু এ মিডিয়াম। একটা মিডিয়াম দিয়ে একটা লাইট কতটা দ্রুত বা কতটা ফাস্ট প্রপাগেট করতে পারে, সেটা হচ্ছে আমরা ওই ম্যাটেরিয়ালসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেখলে বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা এটাকে দিয়ে কি করতে পারি, যে সাচ মিডিয়া মাস্ট বি পুয়ার কন্ডাক্টরস এন্ড আর ইউজুয়ালি কল্ড ডাইইলেকট্রিক মিডিয়া। এবং সেই যে মিডিয়াটা আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করব বা লাগবে, সেটা হচ্ছে পুয়ার কন্ডাক্টরস হতে হবে আর ডাইইলেকট্রিক মিডিয়া হতে হবে, ঠিক আছে। আর the refractive index of dielectric media হচ্ছে এটা ইকুয়াল টু c বাই v, এটা ইকুয়াল টু c বাই v। ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য এই রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা আছে এটা ইকুয়াল টু c বাই v, where c is the speed of light in vacuum and v is the speed of media, ঠিক আছে। আগেরটা মতো। আচ্ছা এবার রিফ্র্যাকশন এন্ড রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এই জিনিসটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে যে রিফ্র্যাকশন আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স দুইটা জিনিস। আচ্ছা আমরা যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কথা বলতেছি না, এটা অ্যাকচুয়ালি কি, এটা একটু আমরা ক্লিয়ার করি। যে একটা লাইট যখন একটা ম্যাটেরিয়ালসের ভিতর দিয়ে প্রপাগেট করবে, ঠিক আছে, মানে লাইট প্রপাগেটস থ্রু এ মিডিয়াম। তো যখন একটা লাইট একটা মিডিয়ামের ভিতর দিয়ে প্রপাগেট করে, তখন ওই মিডিয়ামের ভিতরে যে অ্যাটমগুলো থাকে না, একটা ম্যাটেরিয়ালসের ভিতরে যে অ্যাটমগুলো থাকবে না, ওই অ্যাটমটা এবং লাইট ওয়েভসের সাথে যে লাইটটা আমি পাস করব, ওই লাইট ওয়েভসের ভিতরে ওই অ্যাটম এবং ওই লাইট ওয়েভসের ইন্টারঅ্যাকশনের কারণে এর স্পিডের ভিতরে কিছুটা রিডাকশন আসে, ঠিক আছে। যে নরমাল স্পিডে যাচ্ছিল ওই স্পিডের ভিতরে একটা রিডাকশন আসে, কিসের জন্য, যে অ্যাটম এবং যে ম্যাটেরিয়ালসের অ্যাটম এবং ওই লাইট ওয়েভসের ইন্টারঅ্যাকশনের কারণে একটা রিডাকশন আসে স্পিডটাতে, এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে। তার মানে the change in speed is quantified the refractive index eta, ক্লিয়ার। এখন আমরা যেটা বলবো যে the law of reflection, এই জিনিসটা সবাই পারবে আমি আশা করি, রিফ্লেকশন। আচ্ছা একটু আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই যে রিফ্লেকশন সম্পর্কে কার কি আইডিয়া আছে। রিফ্র্যাকশন আর রিফ্লেকশন দুটো জিনিস আমি একটু আপনাদের মতো করে আগে বুঝি, তারপরে বইতে যেভাবে আছে বা আমার স্লাইডগুলো আছে সব শেয়ার করব। আচ্ছা রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুইটা থাকে, ঠিক আছে। ইনডেক্সের কথা বলে দাও, আমি জিজ্ঞেস করছি রিফ্র্যাকশন আর রিফ্লেকশন, দুইটা বাংলা টার্ম লিখে দিচ্ছি। প্রতিফলন আর বলেন তো, প্রতিফলন বলেন কে কতটুকু বুঝেন, মনে আছে, পুরনো জিনিস মনে আছে একটু আমাকে বলেন, আপনারা ফিডব্যাক দেন তাহলে বুঝতে সুবিধা হবে। প্রতিফলন আর প্রতিসরণ বাংলায় বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আগে আসি প্রতিফলন, আমি দুইটা আলাদা আলাদা করে বুঝাচ্ছি। প্রতিফলন কি জিনিস কেউ বলতে পারবেন? নিজের মতো করে বলুন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন। আচ্ছা আচ্ছা একজন বলতেছে যে আমরা যদি আয়নার সামনে টর্চ লাইট মারিছি আর টর্চ লাইটটা আমার অপোনেন্টে যে ওয়াল থাকে ওই ওয়ালে গিয়ে আবার ওইখানে যে লাইট মারলে ওই ওয়ালে এসে পড়ে, তাই তো? আচ্ছা এই কাজটা পানির ভিতরে ঘটে। আচ্ছা পানিতে একটু ডিফারেন্ট কেস আছে, যে রিফ্লেকশন হয় রিফ্র্যাকশন হয়। আচ্ছা পরে আসবো, আগে গ্লাসেরটা বলি। আচ্ছা গ্লাসের বিষয়টা হচ্ছে আয়না, আচ্ছা
আচ্ছা একদিন বলেন তো যে আয়নার বোথ সাইড কি স্বচ্ছ কিনা, মানে আয়নার গ্লাসের এই সাইডে, মানে আমরা যে গ্লাসটা জানলা ইউজ করছি, জানলার ওই সাইড থেকে এই সাইডে দেখা যায়, এই সাইড থেকে ওই সাইডে দেখা যায়, তাই না? আচ্ছা, আয়না কি তাই? আমাদের যে লুকিং গ্লাসও কি সেম কাজ করে মিরর যেটা বাসায় থাকে? এক্স্যাক্টলি না। আচ্ছা, লুকিং গ্লাসের ক্ষেত্রে যেটা হয়, এইটা যদি লুকিং গ্লাসের উপরিতল হয়, এইটা হচ্ছে অপোজিট সাইড, ঠিক আছে? তার মানে আমরা গ্লাসের একটাকে বলতেছি মসৃণ পার্ট, একটা বলতেছি অমসৃণ পার্ট, ঠিক আছে? এইটাকে অনেক সময় আপনার বিভিন্ন ভাবে এইটার এই পাশটা অমসৃণ করা হয়, ঠিক না? ঠিক তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে এরকম এক পাশ মসৃণ আর এক পাশ অমসৃণ করে যদি কখনো লাইট দেন আপনি বা লাইট পাস করেন, এই মাধ্যম থেকে মনে করেন এখান থেকে টর্চ লাইট দিয়ে লাইট দিয়ে ঠিক না? লাইট পাস যদি কিনা এই লাইট এই মাধ্যমে আসার পরে আবার এইখান থেকে আগের মাধ্যমে ব্যাক করে, তার মানে আপনি যে এইখান থেকে লাইটটা দিছিলেন, লাইটটা এটার উপরে পড়লো, পড়ার পরে এখান থেকে আবার একই মাধ্যমে যেখান থেকে লাইট দিছিলেন ওই মাধ্যমে ব্যাক করলো, ওই কিন্তু বাস করে এই পাশে চলে আসলো না, ঠিক না? বলতেছি এই পাশে কিন্তু লাইটটা আসলো না, ঠিক তো? আগের মাধ্যমে ব্যাক করলো, এইটাই হচ্ছে প্রতিফলন। তার মানে আমি যদি কোনো মাধ্যমে লাইট ফেলি, ওই লাইট যদি আমার আগের মাধ্যমে আবার ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে প্রতিফলন, ঠিক আছে? বোঝা গেল? আর প্রতিসরণটা কি সিস্টেম? প্রতিসরণটা খুবই সহজ, আগেরটা বললাম আগের মাধ্যমে ফিরে গেলে প্রতিফলন, আর প্রতিসরণটা হচ্ছে ওই লাইট যদি আগের মাধ্যমে ফিরে না গিয়ে এই মাধ্যমে প্রবেশ করে, এইটাই হচ্ছে প্রতিসরণ। প্রতিফলনের কিছু ল আছে আর প্রতিসরণের ল আছে, আমি পরে বলতেছি। প্রতিসরণের সময় এই লাইনটা কি আসলে সোজা যাবে নাকি একটু বেঁকে যাবে, একটু এদিক উপরিতলের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এটা আমি আসতেছি, ঠিক আছে? এই দুটো ক্লিয়ার হলো? রিফ্লেকশন কি জিনিস আর রিফ্রাকশন কি জিনিস? রিফ্লেকশনটা হচ্ছে যদি ওই লাইটটা ওই মাধ্যমে অপর এক মাধ্যমে দিলে ওই মাধ্যমে আবার ফিরে আসে, সেম মাধ্যমে রিফ্লেক্ট করে, তাহলে এটা হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি রিফ্লেকশনটা নিয়ে তাহলে ইয়া করতে, ল অফ রিফ্লেকশনটা কি? তাহলে আমি বলছিলাম যে রিফ্লেকশন এবং রিফ্লেকশনের কতগুলো ল আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল অফ রিফ্লেকশন, দ্য ল অফ রিফ্লেকশন, রাইট? ল অফ রিফ্লেকশনে আমরা একটা ফিগার ড্র করি। ক্লাস মিডিয়াম যদি হয়, এটাকে একটু খেয়াল করি, আমার এইটা যদি ইনসিডেন্ট রে হয়, বাংলা যেটাকে বলে আপতিত রশ্মি, ঠিক আছে? তার মানে আমি টর্চ লাইট থেকে যে লাইটটা ফেললাম সেটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। এটা যদি ইনসিডেন্ট রে হয়, আর এটা যদি আপনার সেই গ্লাসটা হয়, যে সারফেসটা হয়, এই সারফেস থেকে আলোটা রিফ্লেক্ট হওয়ার পরে যে রেটা যাবে, দিস ইজ নোন অ্যাজ দ্য রিফ্লেক্টেড রে। আর মাঝখানে যে এই বরাবর যে লম্বটা আমরা আঁকবো, ড্র করব, সেইটাকে লাইটের ফিজিক্যাল এই সায়েন্সের ভাষায় যেটাকে সেটাকে বলছে নরমাল টু সারফেস, ঠিক আছে? এটাকে নরমাল বলে। তো এই ল অফ রিফ্লেকশনের তিনটা ল অফ সিগন্যালসের তিনটা ল ফলো করবে, ঠিক আছে? তিনটা ল ফলো করবে, সেই তিনটা ল কি কি আমরা দেখি। প্রথমটার ক্ষেত্রে বলতেছে যে the angle of incidence equal to the angle of reflection, তার মানে এই নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে
এটা হচ্ছে থিটা আই, এটা হচ্ছে ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে। আর পরেরটাই সারফেস এই নরমালের সাথে এই রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, ক্রিয়েট করবে, এটা হচ্ছে থিটা আর, তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ কি বললাম, রিফ্লেকশন। তাহলে প্রথম কথা, প্রথমটা কি বললো, যে প্রথমটা হচ্ছে যে থিটা আই ইকুয়াল টু হইতে হবে থিটা আর, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কি বললাম, যে the angle of incidence equal to the angle of reflection। ঠিক আছে। আচ্ছা, দুই নম্বরটা কি বলছে, দুই নম্বরটা বলছে হচ্ছে the incident ray, reflected ray and normal, তিনটা জিনিস। কি তিনটা জিনিস, যে incident ray, reflected ray and the normal to surface, তার মানে নরমাল, এই তিনটা জিনিসই সারফেসের একটা পয়েন্টেই মিলতে হবে, একটা পয়েন্টেই আপত্তি থাকতে হবে, মানে সারফেসের এই এক সাইডেই থাকতে হবে। ঠিক আছে, রিফ্লেকশন এটা হচ্ছে অল লাই ইন দা সেম প্লেন, তার মানে এই ইনসিডেন্ট রে, নরমাল এন্ড রিফ্লেক্টেড রে, তিনটা জিনিসই একই প্লেনে আপত্তি থাকতে হবে। একই প্লেন না হলে কিন্তু এই ল কাজ করবে না। এইটা যদি আমার রিফ্লেক্টেড রেটা যদি এখানে না থাকে, আমার এই আদার প্লেনে থাকতো, এই প্লেনে থাকতো, ঠিক আছে, প্লেনে থাকতো, তাহলে কিন্তু আবার সেটা আমার এই লটা ফুলফিল করতো না। ঠিক আছে, তার মানে তিনটা জিনিসই একই প্লেনে থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কন্ডিশন হচ্ছে এই নরমালের যে সাইডে ইনসিডেন্ট রে থাকবে, অফকোর্স রিফ্লেক্টেড রেটা তার অপোজিট সাইডে থাকতে হবে। they must be the opposite side of the incident ray। ঠিক আছে, দুইটা একই সাইডে থাকা যাবে না। তার মানে এই রেটা কিন্তু, রিফ্লেক্টেড রেটা কিন্তু নরমালের, তার মানে এইখান থেকে এইখানে আসতে পারবে না, রিফ্লেক্টটা এইখানে আসতে পারবে না, এটাকে অবশ্যই নরমালটাকে ক্রস করতে হবে, নরমালে অপোজিট সাইডে থাকতে হবে। এবার সেটা এইখানে হতে পারে, এই জায়গায় হতে পারে, এই বরাবর হতে পারে, কোনো সমস্যা নেই, এই বরাবর হতে পারে, কিন্তু they must have to the opposite side of normal। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে the law of reflection কয়টা হলো, তিনটা law of reflection কি কি বললাম, যে প্রথমটা হচ্ছে theta i is equal to theta r হতে হবে, that means angle of incidence equal to the angle of reflection, প্রথমটা। দুই নম্বরটা হচ্ছে the incident ray, the normal to normal and the reflected ray are must be on the same plane। ঠিক আছে, তাকে একটা প্লেনের উপরই থাকতে হবে। তিন নম্বরটা হচ্ছে যে রিফ্লেক্টেড রেটাকে অবশ্যই ইনসিডেন্ট রে যে পাশে থাকবে, মানে সরি, এই নরমালের অপোজিট সাইডে হতে হবে, মানে নরমালের যে সাইডে ইনসিডেন্ট রে থাকবে, রিফ্লেক্টেড রেটাকে তার অপোজিট সাইডে হতে হবে। ঠিক আছে, তাহলে গেল দ্য ল অফ রিফ্লেকশন। কি বলেন? একই কথা। আরে বাবা, যদি আপনি এটাও বলেন যে রিফ্লেক্টেড রে যে পাশে আসে তার মাঝখানে থাকবে নরমাল রে, তার অপোজিট সাইডে থাকতে হবে ইনসিডেন্ট রে, তার মানে এক কথা হচ্ছে আপনার আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি, এই সরি প্রতিফলিত রশ্মি, প্রতিফলন করাচ্ছি, এই দুটার মাঝখানে অবশ্যই আপনাকে নরমালটা থাকতে হবে, অবিলম্বটা থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটার সাথে সাথে আমরা রিফ্রাকশনটাকে চলে যাই। রিফ্রাকশন অফ লাইট কি জিনিস? আচ্ছা, রিফ্রাকশন অফ লাইটটা আমি তখন তো বললামই, এবার হচ্ছে আমি একটু ফর্মাল মতে বলি। সেটা হচ্ছে when the light pass from one medium to another medium, যখন একটা লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করে, they change their direction, তারা তাদের ডিরেকশনটা চেঞ্জ করে। কেন? ডিউ টু দা, কি বলেন তো, ডিউ টু দা চেঞ্জ অফ স্পিড। তার মানে একটা আলো রশ্মি যখন, ধরে নেই এটা এয়ার, ঠিক আছে, ধরে নিলাম এটা ওয়াটার, বোঝার সুবিধার্থে আমি একটু দুইটা মিডিয়াম, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তো আমি বললাম যে when a light, এটা একটা লাইট, when a light passes from one medium to another medium, যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, তখন তাদের কি হয়, ডিরেকশনের পরিবর্তন হয়।
ডিউ টু দ্য চেঞ্জ অফ স্পিড ইন লাইট স্পিড, ঠিক আছে। এই লাইটটা যখন এয়ারে ছিল তখন একরকম স্পিড ছিল, যখন এটা পানির ভিতরে পাস করবে তখন তার স্পিডের অবশ্যই পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের কারণে সে তার ডিরেকশনটাকেও চেঞ্জ করবে। আইদার আইদার এইদিকে চলে যাবে বেন্ড হয়ে, অথবা এইদিকে চলে আসবে, অবশ্যই এটা এই বরাবর আসবে না, ঠিক আছে। ডিরেকশন অবশ্যই চেঞ্জ আসবে যদি মিডিয়াম দুইটা আলাদা হয়, ঠিক আছে। এই দিস ইজ কল্ড রিফ্র্যাকশন, এইটাকেই রিফ্র্যাকশন বলতেছে। কখন বলতেছে রিফ্র্যাকশন? আবার বলি, আবার রিপিট করি। when light passes from one medium to another medium they change their direction due to the change in speed, ঠিক আছে। স্পিডে পরিবর্তনের কারণে তাদের ডিরেকশনটা চেঞ্জ করতেছে, এইটাই হচ্ছে আপনার কি বলে রিফ্র্যাকশন, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? এই ক্ষেত্রে আপনি এখানে একটা নরমাল ট্যান দিবেন, এটা একটা নরমাল, বোঝা গেল? আচ্ছা, এই ক্লাস এই পর্যন্তই থাক। এর পরের ক্লাস আমরা স্নেলস ল দিয়ে শুরু করব। তো ওইটার সাথে কিন্তু আগের এই ক্লাসগুলো রিলেটেড, এই জিনিসগুলো লাগবে। আমি রিফ্র্যাকশন কি জিনিস, রিফ্লেকশন কি জিনিস, দ্য ল অফ রিফ্লেকশন, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করবো। এর পরের ক্লাস শুরু করবো না স্নেলস ল দিয়ে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার আমি একটু কয়েকটা আপনাদের অনেক আগে 9 10 এর কয়েকটা এক্সাম্পল দিই। যে রিফ্লেকশনের কথাটা বললাম, যে ল অফ রিফ্লেকশন, সেটা আমরা পরবর্তীতে আসবো, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। আচ্ছা, গরমের দিনে কেউ হাইওয়েতে বাসের সামনের সিটে বসে দেখছেন, রাস্তার দিকে তাকালে কি দেখা যায়? মনে হয় না যে পানি জায়গায় জায়গায় পানি আছে, কিন্তু রোদের ভিতরে বৃষ্টি নেই, পানি কই? আচ্ছা, এগুলো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এক্সাম্পল। আচ্ছা, মরুভূমিতে আমরা যাই নাই, কিন্তু অনেকে গল্প শুনছি, এক্সাম্পল শুনছি যে উটের উপরে বসে মাঝে মাঝে চলতে চলতে দেখা যায় যে খেজুর গাছগুলো মনে হয় যে বালির উপরে, পানিতে যেমন ইয়ে হয় ওয়েভের মতো তৈরি হয়, এরকম দেখা যাচ্ছে, কিন্তু মরুভূমিতে পানি নাই কোথাও, ঠিক না? এগুলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এক্সাম্পল। আচ্ছা, তারপরে আচ্ছা আরেকটা এক্সাম্পল। আচ্ছা, গরমের দিনে জ্যামে বসে থেকে কেউ জানলা দিয়ে খেয়াল করছেন গাড়িতে যে রাস্তার মাঝখানে ওয়েভ তৈরি হয়, হ্যাঁ, ধোয়ার ক্লিয়ারলি বোঝা যায় এরকম ওয়েভ তৈরি হচ্ছে, মনে হচ্ছে পানির এরকম ওয়েভ। অনেক গরমের সময় জ্যামে বসে থাকলে দেখবেন। তো এই জিনিসগুলো আমরা যখন এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করাবো তখন তো হবে, ঠিক আছে। তখন বলবো। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত সবাই একটু দেখে নিয়ে বাসায় ক্লাসটা রিভিউ করেন। নেক্সট ক্লাস আমরা স্নেলস ল দিয়ে আবার শুরু করবো নেক্সট ক্লাস, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। ওকে।